আম সরি স্যার। ভিয়ান এবার মেহুলের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলল। আর মেহুল, হি ইজ মাই ম্যানেজার। তার সাথে বেয়াদবি করা তো উচিত হয়নি। এক্ষুনি ওকে সরি বল। মেহুলের মোটেও রাফসানকে সরি বলতে ইচ্ছে হলো না, বরং ইচ্ছে হলো রাফসানের সাথে সাথে ভাইকেও করা কিছু কথা শুনিয়ে দিতে। কিন্তু ভিয়ানের ধমকের ভয়ে সে রাফসানের দিকে ভস্ম করা দৃষ্টিতে চেয়ে থেকে দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল। সরি। তারপর বাড়ি থেকে হনহন করে যেতে যেতে বলল। চাকরিতে কাউকে নেয়ার আগে সে সুস্থ স্বাভাবিক নাকি পাগল, এটাও তোমার চেক করে নেওয়া উচিত ভাইয়া। রাফসান তীক্ষ্ণ দৃষ্টিতে মেহুলের যাওয়ার পানে তাকিয়ে রইল। এই পুচকি মেয়ে তাকে অপমান করে চলে গেল। দ্যাটস নট ফেয়ার। ভিয়ান রাফসানের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল। ওর কথায় কিছু মনে করো না রাফসান। ইটস ওকে স্যার। ফাইলগুলো সব এনেছ? জি স্যার। তুমি তো পুরোপুরি ভেজে গিয়েছ। এক কাজ করো, এখন বাড়িতে ঢুকিয়ে আমার ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে নাও। আপাতত আমার ড্রেস পরে নেবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপর আমার পার্সোনাল স্টাডি রুমে চলে আসবে। ওখানে কাজের আলাপ করতে করতে ব্রেকফাস্টও সেরে ফেলবো দুজন। ওকে স্যার। কথাবার্তা বলে দুজন বাড়ির দিকে হাঁটা ধরল। জেসিয়া আজ খুব শখ করে ভিয়ানের জন্য কফি বানাতে কিচেনে এসেছে। তাকে কিচেনে দেখে উপস্থিত সার্ভেন্টরা যেন আকাশ থেকে পড়ল, কারণ ইতোপূর্বে জেসিয়াকে কখনো রান্নাঘরে চোখাট মারাতে দেখেনি তারা। জেসিয়া এই মুহূর্তে এমন ড্রেসআপ ও সাজসজ্জা করে এসেছে, মনে হচ্ছে যেন সে কোনো পার্টিতে যাবে। জেসিয়া কিচেনে এসে চারপাশে একবার নজর বুলিয়ে নিল, তারপর একজন সার্ভেন্টের উদ্দেশ্যে কিছুটা দাম্ভিক স্বরে বলে উঠল। কফি কিভাবে বানাতে হয় আমাকে বলো। সার্ভেন্ট বিনয়ী ভঙ্গিতে বলল। কফি বানাতে হবে ম্যাম, আমাকে বলুন, আমি বানিয়ে দিচ্ছি। জেসিয়া ধমকে বলে উঠল। শাট আপ, আমি যেটা বলতে বলেছি শুধু সেটাই করো। সার্ভেন্ট কিছুক্ষণ চুপ করে থেকে জেসিয়াকে কফি বানানোর সমস্ত নিয়মকানুন বলে দিল। তারপর জেসিয়া কফির নামে এমন এক জগা খিচুড়ি বানালো যেটা দেখে উপস্থিত সকল সার্ভেন্টরা মুখ টিপে হাসতে লাগলো। লবণ, গরম মশলা আরো না জানি কত কি দিয়েছে। এই অখাদ্য ঠিক কার কপালে রয়েছে ভেবে ভেবেই সার্ভেন্টরা আফসোস করতে লাগলো। জেসিয়া কফি বানিয়ে যেতে যেতে কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। স্পেশাল কফি ফর মাই স্পেশাল পারসন, আই মিন কাম ইন মাই বিয়ান ডার্লিং। জেসিয়ার শেষ কথাটা শুনতেই উপস্থিত সার্ভেন্টদের মুখ হা হয়ে মাথায় হাত চলে গেল। জেসিয়া এই অখাদ্য তাদের ফিয়ান্সারকে খাওয়াতে যাবে শুনেই তারা জেসিয়াকে আটকানোর জন্য উসখুস করতে লাগলো। কিন্তু জেসিয়ার মুখের উপর কিছু বলতে না পেরে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সবাই। এদিকে জেসিয়া যখন সিঁড়ি পেরিয়ে দোতলার করিডোর দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ কারো পায়ের সাথে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে গেল সে। সাথে সাথেই ব্যথায় আর্তনাদ করে উঠল সে। কফির মগ ছিটকে পড়ল অপর পাশে। জেসিয়ার সাথে প্রচন্ড রাগী স্বরে বলে উঠল। কোন অসভ্যর বাচ্চারে আমার ল্যাং মারিস? চোখ কি হাতে নিয়ে ঘুরিস নাকি? কথাগুলো বলে পাশ ফিরে তাকাতেই অবাক হয়ে গেল জেসিয়া। সপ্তর্ষি নিষ্পাপ ভঙ্গিতে শটান দাঁড়িয়ে রয়েছে। জেসিয়া তাকে তুই তুকারি এবং অসভ্যের বাচ্চা বলাতে সে মনে মনে ভীষণ রেগে গেলেও জেসিয়াকে জব্দ করতে পেরে মনে মনে ভীষণ খুশি হলো। জেসিয়ার অখাদ্য মার্কা কফির কথা কিচেন দিয়ে আসার সময় সার্ভেন্টদের মুখে শুনেছিল সে। যখন শুনলো এই কফি সে ভিয়ানকে খাওয়াতে যাবে, তখন জেসিয়াকে শিক্ষা দেওয়ার একটা টেকনিক হিসেবে পা দিয়ে ল্যাংমারাকে অবলম্বন করলো সে। সেই সাথে নিজের হাতে যত্ন করে কফি বানিয়ে আনলো ভিয়ানের জন্য। সপ্তর্ষি কফির মগ হাতে অতি ভোলাবালা ভঙ্গিতে জেসিয়ার উদ্দেশ্যে বলতে লাগলো। সরি জেসি আপু, আসলে হাঁটতে হাঁটতে কখন যে তোমার পথের দিকে পা চলে গেছে খেয়ালই করিনি। নেক্সট টাইম থেকে তুমিও একটু চোখ কান খোলা রাখবে, কেমন? আশেপাশে কেউ আছে না আছে এইসব খেয়াল করে তারপর দেখে শুনে হাঁটবে। আর কথায় কথায় মুখ দিয়ে এরকম গালি ফোটাবে না, হ্যাঁ? নাহলে তোমার যেটুকু মান সম্মান আছে বেঁচে আছে সেটাও চলে যাবে। কথাগুলো বলে একটা টেডি স্মাইল দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনে এগোতে লাগলো সপ্তর্ষি। অপরদিকে জেসিয়া পিছনে পড়ে থেকে কটমটো রাগান্বিত দৃষ্টিতে সপ্তর্ষি দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে মেয়েটা তাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। এর একটা উপযুক্ত স্বভাব সে তাকে দিবে বলে মনে মনে ঠিক করলো। কথাগুলো ভেবে উঠতে নিলেই ব্যথায় কোকিয়ে উঠল জেসিয়া। এমনিতেই সেদিন কোমর আর পায়ে বেশ ব্যথা পেয়েছিল সে, আজ আবারও পেল। তবুও কষ্ট করে উঠে দাঁড়িয়ে পা টানতে টানতে সে নিজের রুমের দিকে পা বাড়ালো। এদিকে ভিয়ানের রুমের ভিতরে উকি দিল সপ্তর্ষি। ভিয়ানকে রুমের কোথাও দেখা গেল না। সপ্তর্ষি রুমের প্রবেশ করে চারপাশে একবার নজর বুলিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। সেটারও দরজা বাইরে থেকে লক করা। সপ্তর্ষি এবার ব্যালকনির দিকে পা বাড়ালো। সেখানে যেতেই ইজি চেয়ারে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় ভিয়ানকে দেখতে পেল সে।
হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। ব্যাপারটা দেখে সপ্তর্ষির ভ্রুজোড়া মুহূর্তেই কুঁচকে এলো। এই প্যাঁচামুখো ব্যাটাকে তো তার সাথে কখনো এভাবে হাসতে দেখে না সে। তাহলে কার সাথে এভাবে হেসে হেসে কথা বলছে সে? এসব ভাবতেই বেশ কৌতূহল বোধ হলো তার। সপ্তর্ষি আড়ি পেতে শোনার চেষ্টা করলো ভিয়ান কার সাথে কথা বলছে। তারপর বিপরীত প্রান্ত থেকে মেয়েলি টোন ভেসে আসতেই সে চোখ বড় বড় করে ভিয়ানের দিকে তাকালো। মুহূর্তেই উৎফুল্ল মনটা থমথমে হয়ে গেল তার। ভিয়ান কথা শেষ করে কল কেটে পাশে তাকাতেই সপ্তর্ষিকে গোমরা মুখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখতে পেল। সে ব্রুকুচকে হাতের ইশারা দিয়ে জিজ্ঞেস করলো। এখানে কি করছিস? কি চাই তোর? সপ্তর্ষি গম্ভীর স্বরে জানতে চাইল। কার সাথে কথা বলছিলে? ভিয়ান কিছুক্ষণ সপ্তর্ষির মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল। সেটা তোর জানতে হবে না। সপ্তর্ষি তাচ্ছিল্য হেসে বলল। একটা মেয়ের সাথে কথা বলছিলে, সেটা স্পষ্ট শুনতে পেয়েছি আমি। বলে দিলেই তো হয় তোমার গার্লফ্রেন্ড হয় সে। ভিয়ান বিস্মিত দৃষ্টিতে সপ্তর্ষির দিকে তাকালো। পরক্ষণে কিছু একটা ভেবে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল। একদম ঠিক ধরেছিস। আমার গার্লফ্রেন্ডের সাথেই কথা বলছিলাম এতক্ষণ। এত মিষ্টি মেয়েটা, যে কথা বলতে থাকলে শুধু বলতে ইচ্ছে হয়। সে আমার সাথে কথা বলে ফোন রাখতেই চায় না। মুহূর্তেই সর্বাঙ্গ জ্বলে উঠল সপ্তর্ষির। ঈর্ষার দহনে পুড়ে গেল সমস্ত অন্তঃস্থল। সে দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ভিয়ানের দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগলো। তাই বুঝি? এত গুণ তোমার গার্লফ্রেন্ডের? ভিয়ান হেসে জবাব দিল। শুধু গুণ নয়, দেখতে শুনতে মার্শাল্লাহ ভীষণ সুন্দরী। দেখবে নাকি ওর চেহারা? কথাটা বলে ভিয়ান নিজেই ফোনের গ্যালারি ঘেটে একটি সুন্দরী মেয়ের ছবি দেখালো সপ্তর্ষিকে। সপ্তর্ষি প্রচন্ড রাগে প্রথমে কফির মগটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। তারপর ভিয়ানের হাত থেকে ফোনটা খেড়ে নিয়ে সেটা আছড়ে ফেললো ফ্লোরে। তারপর রাগে থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার করে বলে উঠল। তুমি একটা চরিত্রহীন। মুহূর্তেই এত সবকিছু ঘটে যাওয়াতে ভিয়ান হতভম্ব হয়ে গেল। সে তো সপ্তর্ষিকে জ্বালানোর জন্য এসব কথা বলছিল। যে মেয়েটির ছবি দেখিয়েছিল সে তাদের কোম্পানির অফিসিয়াল ক্লায়েন্ট। কিন্তু সপ্তর্ষির তাকে চরিত্রহীন বলাতে এবং তার ফোন এভাবে ভেঙে ফেলাতে ভিয়ান ভীষণ রেগে গেল। ফোনে তার অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ছিল। ভিয়ান এক ঝটকায় উঠে দাঁড়িয়ে মুহূর্তেই সপ্তর্ষিকে উল্টো ঘুরিয়ে তার পিঠ নিজের বুকের সাথে চেপে ধরল। তারপর তার দুই হাত নিজের এক হাতের মুঠিতে নিয়ে অপর হাত দিয়ে তার দুই গাল শক্তভাবে চেপে ধরল। সপ্তর্ষি ব্যথায় কুঁকড়ে উঠে আর্তনাদ করে উঠল। ভিয়ান আরো শক্তি প্রয়োগ করতেই সপ্তর্ষি অস্ফুট স্বরে বলে উঠল। আমার ছাড়ো ভিয়ান ভাইয়া, আমার ভীষণ ব্যথা লাগছে। ভিয়ান ছাড়ল না। সপ্তর্ষির দুই গালেও দুই হাতে আরো শক্তি প্রয়োগ করে দাঁতে দাঁত চেপে কটমট করে বলতে লাগলো। বেশি আশকারা দিয়ে ফেলেছি বলে মাথা উঠে গেছিস। আবার আগের রূপ দেখতে চাস আমার? দাঁড়া, তাহলে দেখাচ্ছি তোকে। কথাগুলো বলে সপ্তর্ষির হাত টেনে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যেতে লাগলো ভিয়ান। সপ্তর্ষি ভয়ার্ত চেহারায় অনুনয় করে বলতে লাগলো। প্লিজ এবারের মতো ছেড়ে দাও ভিয়ান ভাইয়া, আর তোমার সাথে ওরকম ব্যবহার করবো না আমি। দরকার হলে তোমার সামনেও আসবো না আর। কিন্তু ভিয়ান সপ্তর্ষির কোনো কথা না শুনে বাথরুমে নিয়ে গিয়ে বাথটাবে ছুঁড়ে ফেললো তাকে। তারপর তাকে কোলে তুলে নিয়ে পানি ভর্তি বাথটাবে শুয়ে দিল। রুম থেকে হ্যান্ডকাফ নিয়ে এসে তার দুই হাত হ্যান্ডকাফ দিয়ে বেঁধে দিল বাথটাবের এক মাথায়। এদিকে আবহাওয়ায় একে তো শীত শীত অবস্থা বিরাজ করছে। তার উপর সকাল সকাল পানিতে ভিজে ভীষণ শীত করতে লাগলো সপ্তর্ষির। সপ্তর্ষি কান্না করতে করতে অনুনয় করতে লাগলো ভিয়ানকে। কিন্তু ভিয়ান সেসব কানে তুলল না। সে নিজের সাথে করা সেদিনের প্রতিজ্ঞা ভুলে যায়নি। সপ্তর্ষির প্রতি নরম হবে না সে। তার সামনে সবসময় কঠোর হওয়ার খোলস পড়ে থাকবে, তাতে সপ্তর্ষি কিংবা তার যেমনই ব্যথা অনুভব হোক না কেন। ভিয়ান উঠে দাঁড়ালো। তারপর সপ্তর্ষির কান্না মাখা মুখের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে কঠোর স্বরে বলতে লাগলো। আগে যেমন অন্যায় করলে তোকে শাস্তি দিতাম, এখনও ঠিক সেভাবেই দেব। যতক্ষণ পর্যন্ত না আমার রাগ পড়ছে, ততক্ষণ পর্যন্ত এখানে এভাবেই বন্দী হয়ে পড়ে থাকবি তুই। আজকের শাস্তির কথা মনে থাকলে এরপর থেকে এরকম কিছু করার চিন্তাও মাথায় আনতে পারবি না। কথাগুলো বলে বাথরুমের দরজা আটকে দিয়ে চলে গেল ভিয়ান। ওদিকে সপ্তর্ষি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে ভেবেছিল ভিয়ান বুঝি এখন তার প্রতি নরম হয়েছে। এই কিছুদিনের ব্যবহারে এবং সেদিন তাকে ওভাবে কিস করায় ভেবেছিল সে হয়তো ভিয়ানের বিশেষ কেউ হতে পেরেছে। তাই ভিয়ানের প্রতিও সে অন্যরকম অনুভূতি অনুভব করছিল মনে মনে। কিন্তু আজ যখন দেখল ভিয়ান অন্য মেয়েকে পছন্দ করে এবং তার সাথে এভাবে ফোনালাপ করে, তখন তার সমস্ত অনুভূতি এক নিমিষেই দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল। অন্য মেয়েকেই যদি ভালোবাসবে তাহলে তাকে সেদিন ওভাবে কিস করেছিল কেন? কেন মাঝে মধ্যে তার প্রতি পজিটিভ বিহেভিয়ার করত? আর এখন যখন তাকে এভাবে বাথটাবে বন্দি করে ফেলে রেখে চলে গেল,
তখন তার কাছে পৃথিবীর সবচেয়ে কঠোর ও নিষ্ঠুরতম পুরুষ বলে মনে হলো ভিয়ানকে। তীব্র অভিমান, রাগে ও দুঃখে সপ্তর্ষি চোখ বুজে নীরবে কান্না করতে লাগলো। আর মনে মনে চিন্তা করতে লাগলো ভিয়ানের কাছ থেকে একেবারে দূরে সরে যাওয়ার। এদিকে সপ্তর্ষিকে বাথটাবে ওভাবে বেঁধে রেখে আসার পর থেকে ভিয়ান এক বিন্দুও স্বস্তি পেল না। মাথার চুল দুই হাতে খামচে ধরে সমগ্র রুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো সে। তীব্র অশান্তির দহন তার মনকে ঘিরে ধরেছে। ভিয়ানের বিশাল বড় রুমটাতে দুটো অ্যাটাচড বাথরুম রয়েছে। নিজের রাগ ও কষ্ট কমাতে অপর বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে সেটা অন করে দিল ভিয়ান। তারপর সেখানটায় পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। শীতের দিনে ঠান্ডা পানির কণাগুলো বরফের মতো বিচ্ছে তার গায়ে। তবুও সেসবে তোয়াক্কা না করে চোখ দুটো বন্ধ করে সপ্তর্ষির ভাবনাতে বিভোর হয়ে রইল ভিয়ান। তখন দুপুর আসন্ন প্রায়। ভিয়ান এতক্ষণ যাবৎ টানা শাওয়ার নিয়েছে। মন মস্তিষ্কের দ্বন্দ্বে দিশেহারা হয়ে পড়েছিল সে। সেই মুহূর্তে মেজাজ ঠান্ডা হতেই গোসল শেষ করে পরিপাটি হয়ে বাইরে বেরিয়ে এসেছে সে। সপ্তর্ষির কথা মনে হতেই তৎক্ষণাৎ অপর বাথরুমে ছুটে গেল সে। বাথরুমে প্রবেশ করতেই বাথটাবের মধ্যে অচেতন অবস্থায় সপ্তর্ষিকে আবিষ্কার করলো ভিয়ান। ভিয়ান তড়িঘড়ি করে ছুটে গেল সপ্তর্ষির নিকট। সপ্তর্ষির শরীর স্পর্শ করতেই সে অনুভব করলো ঠান্ডায় প্রায় জমে গিয়েছে তার শরীর। মুহূর্তেই বুকটা কেমন ছ্যাদ করে উঠল ভিয়ানের। দ্রুত সপ্তর্ষির দুই হাতের হ্যান্ডকাফ খুলে দিয়ে তাকে পাচাকোলা করে কোলে তুলে নিল ভিয়ান। অচেতন সপ্তর্ষি তার বুকের উপর ঢলে পড়ল। ভিয়ান অস্থির চিত্তে সপ্তর্ষিকে অবলোকন করে তার গাল আলতো হাতে চাপড়াতে চাপড়াতে বলল, এই সন্ধ্যাবতী, কি হয়েছে তোর? প্লিজ চোখ খোল। সপ্তর্ষি তবুও কোনো সাড়া না দেওয়াতে ভিয়ান দিশেহারা হয়ে বলল, আমি এক্সট্রিমলি সরি সন্ধ্যাবতী, অন্যায় করে ফেলেছি তোর সাথে। প্লিজ এবার মতো আমাকে মাফ করে দে, আর কখনো তোর সাথে এমন করবো না। সপ্তর্ষি তবুও কোনো সাড়া না দেওয়াতে ভিয়ান তড়িঘড়ি করে ছুটে গিয়ে তাকে নিজের বিছানায় শুয়ে দিল। কিন্তু সপ্তর্ষির ভেজা কাপড় চোপড় কিভাবে চেঞ্জ করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। সে নিজে থেকে চেঞ্জ করতে গেলে সেটা মোটেও মানানসই হবে না। উপরন্তু নিজেকে সে কন্ট্রোল করতে পারবে না। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতেই তৎক্ষণাৎ তার মেহুলের কথা মনে পড়ল। ভিয়ান কল করে মেহুলকে তার রুমে আসতে বলল। 5 মিনিটের মধ্যে মেহুল তার রুমে এসে উপস্থিত হলো। মেহুল ভিয়ানের রুমে সপ্তর্ষিকে দেখে বেশ অবাক হলো। সে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো। কথাগুলো বলে সপ্তর্ষির দিকে এগিয়ে গিয়ে চিন্তিত ভঙ্গিতে তাকে অবলোকন করতে লাগলো মেহুল। ভিয়ান মেহুলের কথার কোনরূপ উত্তর না দিয়ে তাকে আদেশ করলো সপ্তর্ষির জামা কাপড় চেঞ্জ করে দেওয়ার জন্য। মেহুল ভিয়ানের কথা মতো সেটাই করতে উদ্যত হলো। ভিয়ান রুমের বাইরে বেরিয়ে যেতেই মেহুল সপ্তর্ষির রুম থেকে জামা কাপড় নিয়ে এসে তার ড্রেস চেঞ্জ করে দিল। তবে ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রেও ভিয়ানের কিছু নিয়মের নিষেধাজ্ঞা ছিল। মেহুল চোখ বন্ধ করে যেন সপ্তর্ষি ড্রেস চেঞ্জ করে। তার শরীরে অযাচিত স্পর্শ যেন এড়িয়ে চলে। ভাইয়ের এমন ব্যবহার প্রত্যক্ষ করে মেহুল বেশ অবাক হয়ে গিয়েছিল। পরক্ষণে কিছু একটা ভেবে মুচকি মুচকি হাসতে হাসতে সে নিজের কাজ করে দিয়েছিল। তার ভাই আর সপ্তর্ষির মধ্যে যদি কিছু একটা হয় তাহলে সে ভীষণ খুশি হবে। মেহুল কাজ শেষ করে চলে যেতেই ভিয়ান রুমে প্রবেশ করলো। সপ্তর্ষি তখনও অচেতন হয়ে বিছানায় পড়ে রয়েছে। বেডের ভেজা অংশের অপর পাশে শুয়ে রাখা হয়েছে তাকে। সপ্তর্ষির ধবধবে ফর্সা মুখখানি কেমন নীলচে হয়ে গিয়েছে। সেই সঙ্গে কাতর একটা বিষণ্ণতার ছাপ চোখে মুখে স্পষ্ট লেপ্টে রয়েছে। এই মুহূর্তে সপ্তর্ষির বন্ধ চোখজোড়া ভিয়ানের মোটেও সহ্য হলো না। ওই নীলাভ দুটি আঁখি দেখার জন্য সে ভীষণ উতলা হয়ে উঠল। ভিয়ান আস্তে করে সপ্তর্ষির পাশে গিয়ে দাঁড়ালো। বিছানার পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে সপ্তর্ষির মুখখানা নিজের দুই হাতের আজলায় পড়ে নিল। এই মুহূর্তে তার চোখে মুখে নিদারুণ এক যন্ত্রণার ছাপ সুস্পষ্ট হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের মধ্যে সপ্তর্ষির শরীরটা কেমন যেন নড়ে উঠল। ভিয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে আরো কিছুটা ঝুঁকে গেল। তখনই সে শুনতে পেল সপ্তর্ষির বিড়বিড় করে বলা কিছু অস্পষ্ট জড়ানো কথা। তুমি খুব খারাপ ভিয়ান ভাইয়া, সারাক্ষণ শুধু আমায় বকো আর মারো। ইচ্ছে হলে কাছে টেনে নাও, আবার অনিচ্ছে হলে দূরে সরিয়ে দাও। আমি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাব। তখন আর আমাকে খুঁজেও পাবে না তুমি। আমাকে তুমি খুঁজবেই বা কেন? তুমি তো তোমার ওই প্রাণপ্রিয় পেত্নীটাকে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু আমিও তোমাদের পিছু ছাড়বো না। শাকচুন্নি হয়ে তোমার আর তোমার বউয়ের ঘাড় মটকে দেবো। তুই আমার কাছ থেকে পালিয়ে যাবি কেমন করে? তোকে যদি আমি নিজের কাছে সারাক্ষণ শিকল দিয়ে আটকে রাখি, তাহলে তোর সাধ্য আছে আমাকে ছেড়ে দূরে চলে যাওয়ার? সপ্তর্ষি আবারও একইভাবে বলল। তোমার মতো খারাপ লোকের কাছে আমি কখনোই থাকবো না। যেভাবেই হোক তোমাকে ফাঁকি দিয়ে আমি অনেক দূরে চলে যাব। অবচেতন মনে বিষণ্ণ কণ্ঠে কথাগুলো বলা শেষ হতেই
সপ্তর্ষির চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেটা দেখে ভিয়ানের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সেই সাথে একটা চিনচিনের রাগ মাথাচাড়া দিয়ে উঠল। আচমকা সপ্তর্ষিকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, দম থাকলে আমার কাছ থেকে পালিয়ে দেখাস। তুই কেমন করে আমাকে ছেড়ে চলে যাস আমিও দেখব। আমি তোকে দূরে ঠেলে দিই, কিন্তু আমি তোকে কাছে টেনে নেব। তুই এখনো অনেক ছোট। তোর মাঝে পরিপূর্ণ পরিপক্কতা না আসা পর্যন্ত তোকে আমি নিজের কাছে কিছুতেই টানতে পারবো না। আমাকে, আমার চাহিদাকে, আচরণকে পুরোপুরি সহ্য করতে পারবি না তুই। এজন্যই মূলত তোকে নিজের কাছ থেকে দূরে দূরে রাখছে। সময় হলে আবার ঠিকই নিজের কাছে টেনে নেব। সপ্তর্ষি ভিয়ানের কথার আর কোনো জবাব দিল না। অচেতন হয়ে ঢলে পড়ে রইল ভিয়ানের বুকে আর শক্ত বাহুবন্ধনীর মধ্যে। সিদ্দিকী পরিবারের সকল সদস্যরা আজ ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে, যার ফলে একটা গুরুগম্ভীর অবস্থার সৃষ্টি হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাহফুজুর রহমান সিদ্দিকী। তিনি কোনো এক বিশেষ কথা বলার জন্য সকলকে ডেকে এনেছেন। সকলে অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছে তার কথা শোনার জন্য। অবশেষে মাহফুজুর রহমান সিদ্দিকী গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, আমি আমাদের পরিবারের সবচেয়ে বড় ও আদরের মেয়ে আমায়রা তাসনিম যারার জন্য একটা সুযোগ্য ও ভালো পাত্র ঠিক করেছি। যারা মামুনি তো বিয়ের বয়স হয়েছে, আশা করছি যারা তার বাবা মায়ের এবং আমাদের সকলে আমার পছন্দ করা সেই পাত্রকে পছন্দ হবে। ছেলেটা আসলে আমার এক ভালো বন্ধুর ছেলে, সাইফ চৌধুরী তার নাম। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে মাশাআল্লাহ। যারাকে দেখতে সে ছেলে ও তার পরিবার পছন্দ হলে, কিংবা যারা এবং তোমাদের ছেলে ও ছেলের পারিবারিক পছন্দ হলে বিয়ের কথা একেবারে পাকাপাকি করে ফেলবো। মাহফুজুর রহমান সিদ্দিকীর কথা শুনে উপস্থিত সকলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। যারা মা বাবা এবং উপস্থিত বাকিরা এ বিষয়ে তেমন কোনো আপত্তি করল না, কেবল ছেলেকে নিজেরা দেখতে শুনতে চাইল। কিন্তু যারা ও কায়ান একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এমনভাবে একে অপরের দিকে তাকালো। যারা দৃষ্টি নত করে থমথমে মুখে বসে রইল। কায়ান হঠাৎ উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে চেঁচিয়ে বলে উঠল, তুমি কিভাবে এখন জারার বিয়ে ঠিক করতে পারো বাবা? বিয়ে ঠিক করার পূর্বে একবার ওর মতামত নিয়েছে? ওর বিয়েতে রাজি কেন এটা জিজ্ঞেস করেছিলে? কায়ানের কথা শুনে উপস্থিত সকলে বেশ অবাক হয়ে গেল। তার হঠাৎ এমন প্রতিক্রিয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। মাহফুজুর রহমান সিদ্দিকী ভ্রুকুচকে তার উদ্দেশ্যে বললেন, তুমি একটু উত্তেজিত হচ্ছ কেন? আমি দেখে শুনে ছেলে ঠিক করেছি, মানে ছেলে অবশ্য ভালোই হবে। দেখলে শুনলে যারারও নিশ্চয় পছন্দ হবে। কায়ান আবারও একই কণ্ঠে বলল, তুমি ওর মতামত না দিয়ে এই কাজটা করে ঠিক করনি বাবা। এখন কিনা অপরিচিত একটা ছেলে আর ওর পরিবার ওকে দেখতে পর্যন্ত চলে আসবে। মেহজাবিন মাহা বিরক্ত হয়ে যারার উদ্দেশ্যে বললেন, যারা তোর এই বিয়েতে কোনো আপত্তি থাকলে বলে দে তো মা, না হলে আমার ছেলেটার মাথা কিছুতেই ঠান্ডা হবে না। যারা এক পলক নিজের বাবা মায়ের দিকে তাকালো। তাদের কোনো আপত্তি নেই, ফলে তারা যারাকে ইশারায় সম্মতি জানাতে বলেছেন। যারা বরাবরই ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে, পরিবারের ইচ্ছের বিরুদ্ধে ছোটবেলা থেকে কখনই কিছু করেনি সে। সব সময়ই ঘরমুখ ও শান্ত স্বভাবের মেয়ে বলেই সে পরিচিত, যার ফলে স্বভাববশত চাচার মুখের উপর মানা করতে পারেনি যারা। দৃষ্টি নত করে মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। সাথে সাথে চোখ থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল তার। মাহফুজুর রহমান সিদ্দিকী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এদিকে যারার এরকম সম্মতি জানানোর ফলে কায়ান যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। বিস্ময়ের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই একটা তীব্র রাগের হলকা মুহূর্তেই তার মাথা চাড়া দিয়ে উঠল। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চাপল সে। তারপর সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে সেখানে পরপর কয়েকটা লাথি মেরে হনহন করে বেরিয়ে গেল কায়ান। তার এই আচরণ দেখে উপস্থিত সকলে হতভম্ব হয়ে গেল। কেউ কিছু বুঝতে না পারলেও যারা ঠিকই বুঝতে পারল তার এরকম আচরণের অর্থ। সে কায়ানের গমন পথের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আরো 2 ফোঁটা অশ্রু বিসর্জন করল। এদিকে আজকে সারাদিন সপ্তর্ষিকে কোথাও নজরে পড়েনি ভিয়ানের। অফিসে যাওয়ার সময় কিংবা বাড়িতে আসার পরেও তাকে চোখের সামনে দেখতে পায়নি সে। এমনিতে তো তার চোখের সামনে সারাক্ষণ মেয়েটা ঘুরঘুর করত, তাহলে আজকে এভাবে দূরে দূরে থাকছে কেন? ভাবতেই ভিয়ানের মন খারাপের সাথে সাথে বেশ রাগ হলো। পরক্ষণেই ভাবলো সে তো এটাই চেয়েছিল, যেন সপ্তর্ষি তার থেকে দূরে দূরে থাকে। এখন তো সেটাই হচ্ছে, তাহলে তার এরকম প্রতিক্রিয়া দেখানো তো মোটেও উচিত না। কিন্তু মনকে কিছুতেই মানাতে পারছে না সে। ভিয়ান পরে শুনতে পেয়েছে যে অসুস্থতার জন্য আজকে ভার্সিটিতে যায়নি সপ্তর্ষি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এই কয়দিন যাবেও না।
এই ভেবে ভিয়ান সপ্তর্ষির জন্য ডাক্তার এবং ওষুধপত্র নিয়ে এসেছে, তবে নিজে সপ্তর্ষির সামনাসামনি যায়নি। আড়াল থেকে তাকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে গিয়েছে। এদিকে খাওয়ার টেবিলে সপ্তর্ষি অবাধ চঞ্চলতায় বিভোর থাকত, নানা কথা বলে সবাইকে মাতিয়ে রাখত, কিন্তু আজ কোনো কথা না বলে মাথা নত করে চুপচাপ বসে খাচ্ছে সে। ভিয়ানের দিকে একবার নজর ঘুরিয়েও সে দেখেনি। ভিয়ান আর চোখে বারবার তাকে পর্যবেক্ষণ করে গিয়েছে। খাওয়া শেষ হলে ভিয়ান সপ্তর্ষির উদ্দেশ্যে বলেছিল এক মগ কফি তার রুমে দিয়ে আসতে, কিন্তু সপ্তর্ষি তার আদেশ অমান্য করে খেয়ে দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে শুয়ে পড়েছে। ভিয়ান সপ্তর্ষির এমন অবহেলা আর মেনে নিতে পারল না। এই মেয়েকে কান ধরে টেনে নিয়ে নিজের রুমে বসিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে তার। সে রাগেও বিরক্তিতে নিজের মায়ের উদ্দেশ্যে বলে উঠল, সপ্তর্ষি এখন সুস্থ হয়ে গেছেন আম্মু। তাহলে এখন থেকে রোজ ওকে আমার কাছে পড়তে আসতে বলবে। ভার্সিটিতে ভর্তি করে দিয়েছি, কিন্তু একদিনও পড়াশোনা করে না, একেবারে লাড্ডুতে চলে যাচ্ছে, আর ছাড় পাবে না। এখন থেকে আমি ওকে নিয়মিত পড়াশোনা করিয়ে ঠিক করে দেব। কথাগুলো বলে ভিয়ান হনহন করে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। মেহেজাবিন মাহা অবাক নয়নে তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে পরক্ষণে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার যারা ও কায়ানকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। আজকে সারাদিন কায়ান বাড়ি ফিরেনি। যারাও নিজের রুমের দরজা আটকে বসে আছে। তাকে খাবার খাওয়ার অজুহাতে বারবার ডাকা হলেও সে মাথা ব্যথার অজুহাতে রুম আটকে শুয়ে রয়েছে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। যারা শরীরে কম্বল মুড়ি জড়িয়ে নিয়ে চুপচাপ বিছানায় শুয়ে রয়েছে। কিছুতেই দুই চোখে ঘুম আসছে না তার। কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেছে সে। তখন সকলের সামনে নিজের অপারগতার জন্য রাগ হচ্ছে তার। কেন তখন দৃঢ়ভাবে না জানাতে পারল না সে? কেন নিজের মনের অভিব্যক্তি জানাতে পারল না সে? এসব ভেবে ভেবে ভীষণ আফসোস হচ্ছে তার। হঠাৎ করে যারা রুমের ব্যালকনির দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো। যারা দ্রুত উল্টো পাশে তাকিয়ে দেখতে পেল তার গ্রিলবিহীন থাই গ্লাসের জানালা ভেদ করে একটা অবয়ব দ্রুত গতিতে ছুটে আসছে তার রুমের দিকে। যারা তড়াক করে উঠে বসে ভয়ে চিৎকার দিতে নিলেই অবয়বটা ছুটে এসে তার মুখ শক্ত হাতে চেপে ধরল। যারা অস্ফুট আওয়াজ করতে করতে তার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। অবয়বটি তার মাথা থেকে বেসবল ক্যাপ এবং মুখ থেকে মাস্ক সরিয়ে নিল। মুহূর্তেই উদ্ভাসিত হলো কায়ানের সুশ্রী মুখমণ্ডল। কায়ানকে হঠাৎ তার রুমে দেখে যারার মন থেকে ভয় বেগিয়ে বিস্ময় এসে হানা দিল। কায়ান যারার মুখে হাত চেপে ধরে রেখেই তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে শক্ত কণ্ঠে বলতে লাগলো, তোর সাহস যে কী পরিমাণে বেড়েছে তা তুই ভাবতে পারছিস? বিয়ে করার খুব শখ জেগেছে তোর, তাই না? দাঁড়া, মেটাচ্ছি তোর শখ। একবারে হাত পা ভেঙে পঙ্গু করে রাখবো তোকে। তারপর দেখবো তুই সুদর্শন আর সুযোগ্য পাত্র তোকে বিয়ে কিভাবে করে। আর না হলে ওই ছেলের ভীষণ করুণ অবস্থা করব, তখন দেখবো তুই ওকে বিয়ে করতে রাজি হোস কী করে। কথাগুলো বলে কায়ান যারার মুখ ছেড়ে দিয়ে তার দুই গাল শক্ত হাতে চেপে ধরল। যারা ব্যথায় কুকিয়ে উঠল। যারাকে আরো ব্যথা দিতে কায়ান তার দুই হাত একত্রিত করে পিছমোড়া করে শক্তভাবে চেপে ধরল। যখন থেকে জানার বিয়ের কথা শুনতে পেরেছে তখন থেকে তার রাগ সীমাহীন মাত্রায় গিয়ে পৌঁছেছে। রাগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিল যারার সম্মতি, যে জন্য আজ সারাদিন বাইরে বাইরে থেকে মদের নেশায় ডুবেছিল কায়ান আর যারার বিয়ে ভাঙার নানা ফন্দি এঁটেছে। যারা আচমকা একটা অবাক কাণ্ড করে বসলো। কায়ানের হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে তাকে দুই হাতে শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল সে। কায়ান যারার এরকম আচরণ একদমই প্রত্যাশা করেনি। সে বিস্ময়ে অভিভূত হয়ে গিয়ে যারার দুই গাল ছেড়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে যারার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। যারা তখনও কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতেই সে বলতে লাগলো, আমি তখন হ্যাঁ বলতে চাইনি কায়ান ভাইয়া, কিন্তু আমি কি করব? বাবা মা আর বড় চাচার সামনে কখনো না বলতে শিখিনি আমি, এই জন্য না চাইতেও সম্মতি দিয়ে দিয়েছি। কিন্তু আমি একদমই বিয়ে করতে চাই না কায়ান ভাইয়া, তুমি প্লিজ এই বিয়ে ভেঙে দাও প্লিজ। কায়ান জারার দুই চোখের পানি মুছিয়ে দিয়ে তার দুই গালে নিজের দুই হাত আলতোভাবে রেখে কোমল স্বরে জিজ্ঞেস করল, আমার কাছে না হয় বিয়ে ভাঙার একটা কারণ আছে, কারণ আমি ভালোবাসি তোকে, কিন্তু তুই বিয়ে করতে চাস না কেন? ভালোবাসিস আমাকে? যারা কোনো জবাব দিল না। কান্না থামিয়ে দিয়ে ফ্যালফ্যাল করে কায়ানের দিকে তাকিয়ে রইল। কায়ান অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কি হলো বল। যারা মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি জানি না। কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই মুখে বোম মরে দিও, তুই তোর মনের কথা কোনোদিন স্বীকার করবি না। বুক ফাটবে কিন্তু তোর মুখ ফুটবে না। ওয়েট, তোর মুখ দিয়ে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালোই করেই জানা আছে। তবে তোর এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, সেটা সম্বন্ধে শতভাগ নিশ্চিত থাক।
নিজের জন্য হলেও এই বিয়ে হতে দেওয়া আমার জন্য ঘোররত পাপ। কথাগুলো বলে একটা ফিচেল হাসি হেসে কায়ান যারার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে তার দুই গালে দুটো চুম্বন এঁকে দিল। যারা কেঁপে উঠল কায়ানের এরকম স্পর্শে। কায়ান যারার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, চুলগুলো যেভাবে পেতনির বাসার মতো করে রাখছিস, তোকে দেখলে তো জল জ্যান্ত মানুষ হার্ট অ্যাটাক করবে। অবশ্য তোকে বলেই বা কি, তুই তো নিজের একটা জল জ্যান্ত পেতনি। কায়ানের কথাগুলো শুনে যারা মুখ ফুলিয়ে তার পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল। কায়ান যারার পিঠে জোরে একটা চিমটি মেরে দিয়ে হাসতে হাসতে রুম থেকে একইভাবে জানালা টপকে বেরিয়ে গেল। যারা ব্যথার পিঠে হাত বুলাতে থাকলেও পরক্ষণে কায়ানের যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ফিক করে হেসে ফেলল। তার বিষণ্ণ মনটা হঠাৎ করেই কেমন যেন খুব ভালো হয়ে গেল। বিয়ে ভাঙার সংবাদ শুনে খুব খুশি খুশি লাগতে লাগলো তার। ইতিহাসে হয়তো সেই প্রথম পাত্রী হবে যে নিজের বিয়ে ভাঙার হুমকি শুনে ভীষণ খুশি হয়েছে। সপ্তর্ষি মন খারাপ করে সানশাইন ভিলার গার্ডেনে বসে আছে। তার শরীর ইতোমধ্যে বেশ ভালো হয়ে গিয়েছে। আজকে তার ভার্সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ইচ্ছে করেই যায়নি। মূল কথা, এখানে থাকতে ইচ্ছে করছে না তার। বারবার গ্রামের বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে। মায়ের সাথে গতকাল এই নিয়ে কথা বলেছে সে, কিন্তু স্বর্ণলতা তাকে বুঝিয়ে শুনিয়ে এখানে থাকতে বলেছেন। ভার্সিটি অফ দিলে গ্রামে বেড়াতে আসতে বলেছেন সপ্তর্ষিকে। সপ্তর্ষি এই নিয়ে ভীষণ মন খারাপ করেছে মায়ের সাথে। হঠাৎ নিজের পিছনে কারোর উপস্থিতি টের পেল সপ্তর্ষি। পরিচিত গায়ের গন্ধটা নাকে এসে টেকতেই বুঝতে পারল পিছনে মূলত কে দাঁড়িয়ে রয়েছে। তাই সে একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলেই ভিয়ান পেছন থেকে তার এক হাত টেনে ধরল। তারপর এক ঝটকায় সপ্তর্ষিকে নিজের একদম কাছাকাছি নিয়ে এলো। সপ্তর্ষি নিজের হাত ছাড়াতে চেষ্টা করতে করতে রুষ্ট কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো বলছি ভিয়ান ভাইয়া, যেতে দাও আমায়। ভিয়ান নির্লিপ্ত ভঙ্গিতে সপ্তর্ষির মুখ পানে তাকিয়ে আছে। তার দেহভঙ্গি অনড় অবস্থায় রয়েছে। সে সপ্তর্ষির দিকে তাকিয়ে শীতল স্বরে জিজ্ঞেস করল, তুই আমাকে ইগনোর করছিস কেন? ভিয়ানের কথায় সপ্তর্ষির মুখ ফিরিয়ে নিল। তার কাছ থেকে কোনো জবাব না পেয়ে ভিয়ান ভীষণ বিরক্ত হলো। সে সপ্তর্ষির হাত আরো শক্ত করে চেপে ধরতেই সপ্তর্ষি ব্যথায় কোকিয়ে উঠল। তারপর ছলছল দৃষ্টিতে ভিয়ানের দিকে তাকাতেই ভিয়ান শক্ত কণ্ঠে বলল, খুব সাহস বেড়ে গিয়েছে তোর, তাই না? এক থাপ্পড় মেরে তোর সাহস ছুটিয়ে দেব। সপ্তর্ষি নাক ফুলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি নিজেই তো আমাকে বলেছিলে তোমার কাছ থেকে দূরে দূরে থাকতে। আমি তো এখন সেটাই করছি। তাহলে এখন আবার আমার কাছাকাছি আসছো কেন? আমাকে ধমকাচ্ছই বা কেন? সপ্তর্ষির কথা শুনে ভিয়ানের দৃষ্টিভঙ্গি নরম হয়ে গেল। সপ্তর্ষির হাত হালকা আলগা করতেই সপ্তর্ষি ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর ভিয়ানকে এক পলক দেখে নিয়ে ছুটে যেতে লাগলো বাড়ির ভেতরের দিকে। এদিকে জেসিয়া এতক্ষণ যাবৎ বাড়ির ভিতর থেকে সপ্তর্ষি ও ভিয়ানকে পর্যবেক্ষণ করছিল। সপ্তর্ষিকে ভিয়ানের এত কাছাকাছি দেখতে পেয়ে সে রাগে কটমট করছিল। তাই যেই না সপ্তর্ষিকে বাড়ির ভেতরে আসতে দেখেছে, অমনি বাড়ির সদর দরজার সামনে খানিকটা তেল ঢেলে দিল সে। তারপর দ্রুত সেখান থেকে সরে গেল। এদিকে সপ্তর্ষি চোখ মুছতে মুছতে সদর দরজার দিকে পা বাড়াতেই আচমকা স্লিপ খেয়ে ফ্লোরে পড়ে গেল। মুহূর্তেই ডান পা মচকে গিয়ে কোমরে বেশ ব্যথা পেল সে। সপ্তর্ষি ব্যথায় চিৎকার করে উঠল। ভিয়ান এতক্ষণ যাবৎ উল্টো ঘুরেছিল। সপ্তর্ষি চিৎকার শুনে দ্রুত তার দিকে ফিরে তাকালো। তারপর দৌড়ে এসে তার কাছাকাছি পৌঁছলো। সপ্তর্ষির এই অবস্থা দেখে ভিয়ান ভীষণ ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে সপ্তর্ষির সামনে বসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, তুই কিভাবে পড়ে গেলি সন্ধ্যাবতী? সপ্তর্ষি আর্তনাদ করে বলে উঠল। আমি পায়ের কোমরে ভীষণ ব্যথা পেয়েছি ভিয়ান ভাইয়া। ভিয়ান আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত সপ্তর্ষিকে নিজের কোলে তুলে নিল। তারপর এগিয়ে যেতে লাগলো বাড়ির ভেতরে। জেসিয়া আড়াল থেকে এই দৃশ্য দেখে রাগে কটমট করতে লাগলো, কিন্তু ধরা পড়ার ভয়ে দ্রুত সেখান থেকে ছুটে পালিয়ে গেল। এদিকে ভিয়ান সপ্তর্ষিকে নিয়ে নিজের রুমে চলে এলো। তারপর তাকে বিছানায় শুয়ে দিয়ে তার ডান পায়ে অনেকক্ষণ যাবৎ বরফ ডলে দিল। পরবর্তীতে সযত্নে মলম লাগিয়ে দিল। কোমরের দিকটাতে আলতো হাতে ম্যাসাজ করে দিল। এতে সপ্তর্ষির শারীরিক ব্যথা কিছুটা কমে এলো। এরপর সপ্তর্ষিকে একটা পেন কিলার খাইয়ে দিয়ে গম্ভীর অথচ কোমল স্বরে ভিয়ান বলল, ব্যথা না কমা পর্যন্ত এখানে চুপচাপ শুয়ে থাকবে। যদি দেখেছি উঠে দাঁড়িয়ে তেরিং বেরিং করতে, একদম আরেক পা ভেঙে চিরতরে বেডে বসিয়ে রাখবো, বলে দিচ্ছে। সপ্তর্ষি গাল ফুলিয়ে বলল, আমি ব্যথা পেলে তোমার কি? আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। তুমি বরং তোমার ওই শাকচুনিকে নিয়েই ভাবো। ভিয়ান রাখতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল।
ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে উঠল, আমার গার্লফ্রেন্ডের কথা বলছিস? জানিস, ওকে নিয়ে আমার কেয়ারিংয়ের একদম শেষ নেই। একবার কি হয়েছিল জানিস? ও রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। পরে ওকে আমি কোলে করে নিয়ে পুরোটা রাস্তা হেঁটে এসেছিলাম। ওর পা ঠিক না হওয়া পর্যন্ত ওর এত সেবা যত্ন করেছে যে আমার সেবা পাওয়ার জন্য ও আবার পা ভেঙে বসেছিল। পরে আবার কি, আগের বারও যা দ্বিগুণ যত্নত্তি করে ওকে সারিয়ে তুলেছিলাম। আহা, আমাদের মধ্যকার এত প্রেম যা বলার বাইরে। সপ্তর্ষি রাগে কটমট করতে করতে বিছানা থেকে একটা বালিশ ছুঁড়ে মারলো ভিয়ানের দিকে। ভিয়ান সেটা ক্যাচ করে নিয়ে নিষ্পাপ মুখে বলতে লাগলো, আমি জানি আমাদের প্রেমকে নিয়ে সবাই খুব হিংসা করে, তুইও করিস। কারণ জগতে আমাদের প্রেমের মতো বিশুদ্ধ প্রেম আর দুটো নেই। আমাদের মাঝে আরো কে কে হয়েছে আরো শুনবে? সপ্তর্ষি চিৎকার করে বলে উঠল, তুমি এখান থেকে যাও বলছি ভিয়ান ভাইয়া, না হলে কিন্তু আমি তোমার মাথা ফাটিয়ে দেবো। কথাগুলো বলতে বলতে সপ্তর্ষির দুই চোখের কোণে অশ্রু জমা হলো। সে সেটা আড়াল করতে মাথা নিচু করে নিল। এই মুহূর্তে তার শ্বাস প্রশ্বাস অত্যন্ত দ্রুতভাবে চলছে। ভিয়ান সপ্তর্ষিকে খোঁচাতে ঠ্যাস মেরে বলে উঠল, নিজের কাছে কোমর আর পা ভেঙে সে কিনা আবার আমার মাথা ফাটাবে। সপ্তর্ষি ভেজা কণ্ঠে চিৎকার করে বলে উঠল। তুমি আর আমাকে সন্ধ্যাবতী নামে ডাকবে না। সপ্তর্ষির এই কথা শুনে ভিয়ান কিছুটা অবাক হলো। সজ্ঞানে তো সে কখনো সপ্তর্ষিকে সন্ধ্যাবতী বলে ডাকে না। তাহলে এই মেয়েটা শুনলো কি করে? কোনোভাবে কি বুঝে গিয়েছিল? পরক্ষণে মনে পড়ল, কিছুক্ষণ আগেই তো সপ্তর্ষিকে সন্ধ্যাবতী নামে ডেকেছিল সে। আগে হয়তো আরো কোনোভাবে বলে ফেলেছিল। অবশ্যই ডেকেছিল। এদিকে সপ্তর্ষি রাগে কাঁপতে কাঁপতে বিছানায় উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। ভিয়ান তার ঈর্ষান্বিত অবস্থা দেখে মুচকি হাসলো। মেয়েটাকে জ্বালাতে তার ভীষণ ভালো লাগে। ভিয়ান আবেশিত কণ্ঠে বলল, কাঁদলে তোকে ভীষণ সুন্দর লাগে রে সন্ধ্যাবতী, রাগলে আরো বেশি, একদম রাগান্বিত লাগে। তোকে আমি সন্ধ্যাবতী নামে ডাকা মরণের রাগ পর্যন্ত ছাড়বো না। পারলে আমার মুখ বন্ধ করে দেখা। কথাগুলো বলে কিছুক্ষণ চুপচাপ থেকে ভিয়ান রুম থেকে বেরিয়ে গেল। তারপর বাইরে থেকে দরজা আটকে দিল। সপ্তর্ষি একবার সেদিকে ফিরে তাকিয়ে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। ভিয়ান হঠাৎ করেই তার প্রতি এত যত্ন দেখায়, অথচ সেই তাকে আবার অবজ্ঞা সহকারে দূরে ঠেলে দেয়। আসলে এই লোকটা আসলে চাইটা কি? ভিয়ানের আজকের ব্যবহারে সপ্তর্ষির মন কিছুটা নরম হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার তার ওইসব গা জ্বালানো কথাবার্তা শুনে মনটা বিষিয়ে গেছে। তীব্র রাগ ও অভিমান জমে উঠল ভিয়ানের প্রতি। এত সহজে ওই লোককে ছাড় দিবে না সে। মনে মনে প্রতিজ্ঞা করল সপ্তর্ষি। আজ যারাকে পাত্রপক্ষের দেখতে আসার কথা। বাড়ির সকলের মাঝে প্রাণ চাঞ্চল্য ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করলেও যারার মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে। কায়ান বলেছিল সে বিয়ে ভাঙার ব্যবস্থা করবে, কিন্তু সেদিন রাতের পর থেকে তার আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। যারা বিষণ্ণ চিত্তে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে আয়নার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে মেহুল ও সপ্তর্ষি মিলে তাকে তৈরি করে দিয়েছে। মেরুন রঙের একটা শাড়ি পরিয়ে দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। মেহুল জারার এক কাঁধে চিবুক রেখে মিষ্টি হেসে বলল, বাহ, আমার জারাপিকে তো ভীষণ সুন্দর লাগছে। দেখবে হবু দুলাভাই তোমার দিক থেকে নজরই ফেরাতে পারবে না। কথাগুলো বলে মেহুল হেসে ফেলল। সপ্তর্ষি জারাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে হেসে বলল, আমার জারা আপু তো এমনিতেই কিউট, আজকে আরো বেশি কিউট লাগছে। হবু দুলাভাই তোমাকে দেখে একেবারে ফিদা হয়ে যাবে। যারা ওদের কথা শুনে মলিন হাসল। মনের ভেতরে স্পষ্ট বিষাদের রেখা খেলে গেলেও মুখভঙ্গিতে সেটা প্রকাশ করলো না সে। পাত্র সাইফ চৌধুরী তার পরিবারের সদস্যদের সাথে করে 3টা মাইক্রো গাড়ি সহকারে গুলশানের সানশাইন ভিলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রত্যেকের মুখভঙ্গি অত্যন্ত গম্ভীর, যেন তারা পাত্রী দেখতে যাচ্ছে না, কোনো বিজনেস ডিল সম্পন্ন করতে যাচ্ছে। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সাইফ যে গাড়িতে বসা ছিল সেটা ব্রেক ফেল হয়ে গেল। ড্রাইভার এই কথা গাড়িতে উপস্থিত সবাইকে বলার পর সকলে আতঙ্কিত হয়ে পড়ল। অবশেষে নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটা হাইওয়ের একটা ল্যাম্পপোস্টের সাথে সজোরে ধাক্কা খেল। মুহূর্তেই সকলে আর্তনাদ করে উঠল। এদিকে কারো বড় ধরনের কোনো ক্ষতি না হলেও সাইফ 2 পায়ে বেশ আঘাত পেল। বাকিরা শরীরে ছোটখাটো আঘাত পেল। সবাই ব্রেক ফেলের জন্য ড্রাইভারকে বিভিন্ন বকাঝকা করতে লাগলো, কিন্তু এটার প্রকৃত কারণ কেউ উদ্ঘাটন করতে পারল না। অগত্যা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অন্য একটা গাড়ি নিয়ে পুনরায় রওনা দিল তারা। পেছনে চলতে লাগলো বাকি 2টি গাড়ি। সানশাইন ভিলার সামনে পরপর 3টি গাড়ি এসে থামলো। সিদ্দিকী পরিবারের সকল সদস্যরা বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রথম গাড়ি থেকে সাইফ নেমে দাঁড়ালো।
তার এক পাশ থেকে তার বাবা এসে তাকে ধরে দাঁড়ালো, অপর পাশ থেকে ছোট ভাই ধরলো। ব্যথার জন্য সাইফ ঠিকমতো দাঁড়াতে অবধি পারছে না। উপস্থিত সকলে তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। মাহফুজুর রহমান সিদ্দিকী এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা এগিয়ে গিয়ে তার এই অবস্থার কারণ জানতে চাইল। সাইফ সংক্ষেপে তাদের ঘটনা খুলে বলতে উদ্যত হলো। তবে সে কিছু বলার আগে কোথা থেকে কায়ান এসে উপস্থিত হলো। কায়ান সাইফকে তাচ্ছিল সহকারে আপাত মস্তক দেখে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, ছ্যাঃ ছ্যাঃ, যারার জন্য শেষ পর্যন্ত এরকম একটা ল্যাংটা ছেলেকে পছন্দ করতে তোমরা, তোমাদের রুচি এত অধপতন মেনে নেওয়া যায় না। সাইফ সহ উপস্থিত সকলে কায়ানের দিকে দৃষ্টি শুরু করে তাকালো। মাহফুজুর রহমান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, মুখ বন্ধ করে চুপচাপ বাড়িতে যাও। সারাদিন তো আমাকে দেখা গেল না, এখন তাহলে কোথা থেকে উদয় হলে? কায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আজকাল দুনিয়াতে ভালো মানুষের দাম নেই, শুধু খারাপ মানুষের দাম। বুঝবে বুঝবে, একদিন আমার মর্ম ঠিকই বুঝবে। ড্রয়িং রুমে সাইফ ও তার পরিবারের সদস্যরা সোফায় গোল হয়ে বসে রয়েছে। মাহফুজুর রহমান সিদ্দিকী, জারার বাবা ও তার ছোট ভাই, তারাও একত্রিত হয়ে বসে রয়েছেন। বাড়ির মহিলারা রান্নাঘরে খাবার তৈরি করতে ব্যস্ত। সাইফ ও তার পরিবারের সকলের জন্য সেন্টার টেবিলে হালকা নাস্তা দেওয়া হয়েছে। এদিকে তাদের খাওয়া দাওয়া ও কথাবার্তার এক পর্যায়ে জারাকে নিয়ে উপস্থিত হলো মেহুল ও সপ্তর্ষি। জারার মা মরিয়ম সিদ্দিকীও আসলেন। ঠিক তখনই কোথা থেকে কায়ান ও ভিয়ান এসে উপস্থিত হলো। কায়ানকে দেখে সাইফ দৃষ্টি শুরু করে তাকালো। এই ছেলে শুরু থেকেই তাকে পিঞ্চ মারছে, এখন না জানি আবার কি বলে খোঁচাতে এসেছে। কায়ান বিপরীত পাশের খালি সোফায় গিয়ে বসলো। তার পাশে বসলো জায়ান, জায়ানের পাশে বসলো ভিয়ান, বিপরীত পাশের সোফায় বসলো জারা। তার চারপাশে তার মা, সপ্তর্ষি ও মেহুল দাঁড়িয়ে রয়েছে। যারা দৃষ্টি নত করে রেখেছে। এদিকে সাইফের নজর বারবার ঘুরে ঘুরে একবার জারা, একবার মেহুল তো আরেকবার সপ্তর্ষির দিকে যাচ্ছে। বিষয়টা কায়ান ও ভিয়ান দুজনেই লক্ষ্য করলো। দুজনেই ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে, কিন্তু বাহিরে সেটা প্রকাশ করলো না। একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো কেবল। কায়ান টেবিল থেকে আপেলের একটা টুকরা মুখে নিয়ে সাইফের পুরো শরীর পর্যবেক্ষণ করতে করতে বিরস মুখে বলতে লাগলো, এ কোন মদনের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে? ছেলের বয়স দেখে তো মনে হচ্ছে 40-এর ওপরে। তার ওপর ভরিও বের হয়ে এসেছে, মাথার টাক পড়তে শুরু করেছে। যারা যৌবন পেরোতে না পেরোতেই তো দেখবো এই বেটা বুইরা খাটাস হয়ে মরে চিৎপাটাং হয়ে গেছে। কায়ানের কথাগুলো শুনে সাইফ, তার পরিবার এবং মাহফুজুর রহমান সিদ্দিকী ও তার ভাইয়েরা ছাড়া উপস্থিত সকলেই সশব্দে হেসে উঠল। সাইফ একবার নিজের শরীরের দিকে তাকিয়ে তারপর কায়ানের দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আপনি কিন্তু আমাকে অপমান করছেন, সেই শুরু থেকে দেখছি আমার পিছনে পড়ে আছেন, সমস্যাটা কি আপনার? কায়ান আপেল চিবানো বন্ধ করে সাইফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করতে করতে গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনাকে নিয়ে অনেক সমস্যা আমার, আর কি কি কারণে সমস্যা সেটাও কিছুক্ষণের মধ্যেই আপনাকে লাইভ টেলিস্কোপ দেখিয়ে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলে কায়ান কাউকে ফোন লাগাতেই কিছুক্ষণের মধ্যে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো 5 জন যুবতী মেয়ে। তারা এসে উপস্থিত সকলের সামনে দাঁড়ালো। সকলে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। সবচেয়ে বেশি অবাক হলো সাইফ। সে রীতিমতো ভীতিগ্রস্ত হয়ে উঠে দাঁড়িয়ে মেয়েগুলোর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহফুজুর রহমান হতভম্ব স্বরে জিজ্ঞেস করলেন, এরা কারা? কায়ান মেয়েগুলোর দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে উঠল, আপনারাই বলে দিন আপনারা ঠিক কারা। কায়ানের কথা শুনে উপস্থিত মেয়েগুলো একে একে নিজেদের পরিচয় বলতে লাগলো। এদের মধ্যে 2 জন সাইফের লিগ্যাল ওয়াইফ, যাদের দুজনকেই সাইফ একে অপরের অজান্তে বিয়ে করেছে। এমনকি সাইফ নিজের পরিবারকে পর্যন্ত তাদের কথা বলেনি। আর বাকি 3 জন হলো তার প্রেমিকা, যাদের সাথে সে সারাক্ষণ ডেট করত, এমনকি রুম ডেট পর্যন্ত করেছে। মেয়েগুলোর কথা শুনে উপস্থিত সকলের উপরে যেন বৃহৎ আকারের বজ্রপাত ঘটে গেল। জায়ান গোল গোল চোখে সবার মুখের দিকে তাকিয়ে রইল। কেবল কায়ান ও ভিয়ান নির্লিপ্ত হয়ে রইল। একে অপরের দিকে তাকিয়ে হাই ফাইভ করলো তারা। এদিকে জারার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। কায়ানের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার বিয়ে ভাঙার জন্যই এই আয়োজন করেছে সে। যদিও সাইফের কাণ্ড কারখানা সব সত্যি। এদিকে মেয়েগুলোর কথা সাইফ পুরোদমে অস্বীকার করে বসলো। তার পরিবারও অস্বীকার করলো। সাইফ উল্টো কায়ানকে দোষারোপ করতে লাগলো। সে চেঁচিয়ে বলে উঠল,
সব কিছু এই সাইকোটার ষড়যন্ত্র, আমার বিয়ে ভাঙার জন্য আর আমাকে সবার সামনে খারাপ প্রমাণ করার জন্য এগুলো করছে সে। ভিয়ান রুক্ষ ভঙ্গিতে সাইফের কাছে এগিয়ে গিয়ে দুই হাতে তার শার্টের কলার টেনে ধরল। তারপর দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল, আমার ভাইয়ের নামে আর একটু উল্টাপাল্টা কথা বলবি, থাপড়ে একদম তোর সবগুলো দাঁত ফেলে দেব বাস্টার্ড। মেয়েগুলো এক বিন্দু পরিমাণ মিথ্যে বলছে না। আমি ছিলাম আমার ভাইয়ের সাথে, তোর কুকীর্তির ব্যাপারে সব কিছু জানি। এগুলো তো শুধু মেয়ে ঘটিত ব্যাপার। তোর আরও কুকীর্তির ব্যাপার যদি ফাঁস করাতে না চাস, তাহলে এখনই চুপচাপ নিজের পরিবারকে সাথে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। যারা কিংবা আমাদের পরিবারের সদস্যদের দৃশ্যমানে যেন তোকে আর না দেখে। কথাগুলো বলে সাইফকে জোরে একটা ধাক্কা মারলো ভিয়ান। সাইফের বাবা তাকে ধরে ফেললেন। তারপর বেশ কিছুক্ষণ ভিয়ান ও কায়ানের প্রতি হম্বিতম্বি চালালেন তিনি। তারপর আরো কিছু কড়া কথা বলতে নিলেই মাহফুজুর রহমান সিদ্দিকীও অপমান করে তাদেরকে বের করে দিলেন। সাইফ ও তার পরিবার বের হয়ে যেতেই সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জানার মা মেহেজাবিন সিদ্দিকী ও আয়েশা সিদ্দিকী জারাকে জড়িয়ে ধরে আল্লাহর অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগলেন। মেহুল ও সপ্তর্ষিও জারাকে জড়িয়ে ধরল। একটুর জন্য তাদের প্রিয় মেয়ে ও আপু বেঁচে গেল। সেই সাথে মেহেজাবিন মাহা স্বামীকে কড়া করে বলতে লাগলেন, পরের বার থেকে পাত্র নির্বাচন করতে তিনি যেন সচেষ্ট হন। মাহফুজুর রহমান সিদ্দিকী লজ্জিত ভঙ্গিতে নিজের অপরাধ স্বীকার করলেন। ভাইয়েরা তাকে সান্ত্বনা দিল। এদিকে জারার ঠোঁটের কোণের হাসি যেন আর থামে না। মেহুল ও সপ্তর্ষি তার এই হাসির কারণ প্রথমে বুঝতে পারল না। তবে কায়ান জারাকে ক্রস করে যেতে নিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, প্রকৃত বিয়ের জন্য রেডি হো, কারণ তোর পরবর্তী বিয়ের সম্বন্ধ মাহফুজুর রহমান সিদ্দিক আর সাথেই আসবে তার বড় ছেলের জন্য, আর সেটাই হবে পাকাপাকি ও চূড়ান্ত। এই কথাগুলো কোনোভাবে সপ্তর্ষি ও মেহুল শুনতে পেয়েছিল। তারপর থেকেই তারা যা বোঝার বুঝে গিয়েছে। যারাকে এটা নিয়ে নানা কথা বলে লজ্জা দিতে লাগলো তারা দুজন, আবার হাসাহাসিও করতে লাগলো। যারা লজ্জায় মিয়ে গেল, আবার সাথে সাথে হেসে উঠল। কিন্তু মেহুল ও সপ্তর্ষিকে অনুরোধ করতে লাগলো এই কথা যেন আপাতত পরিবারের কাউকে তারা না বলে। তারাও কিছু বলবে না বলে যারাকে আশ্বস্ত করলো। ভিয়ানের রুমে পড়ার টেবিলে বেজার মুখে বসে রয়েছে সপ্তর্ষি। ঠিক তার পাশের চেয়ারে মুখ গম্ভীর করে হাতে একখানা বই নিয়ে সেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বোলাচ্ছে ভিয়ান। সেই সাথে আর চোখে বারবার সপ্তর্ষিকে পর্যবেক্ষণ করছে। এদিকে সপ্তর্ষির মোটেও পড়াশোনা করতে ভালো লাগছে না। তার মতো চঞ্চলা হরিণীর সারা বাড়ি জুড়ে দৌড়ঝাঁপ করা মানায়। এভাবে ঘন্টার পর ঘন্টা বই সামনে নিয়ে বসে থাকতে কি তার মতো মেয়ের ভালো লাগার কথা? কিন্তু এক প্রকার বাধ্য হয়েই তাকে কিছুদিন যাবৎ ভিয়ানের কাছে পড়তে হচ্ছে। ভিয়ান সপ্তর্ষিকে কতগুলো ম্যাথ সলভ করতে দিয়েছে, কিন্তু সপ্তর্ষি কিছুই পারছে না বলে ভোতা মুখে বারবার মাথা চুলকাচ্ছে। এই নিয়ে ভিয়ান 3বার ম্যাথগুলো বুঝিয়েছে তাকে, কিন্তু সপ্তর্ষির মোটা মাথায় কিছুতেই এসব ঢুকছে না। ভিয়ান সপ্তর্ষির অবস্থা পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর তার খাতা টেনে নিয়ে সেটা দিয়ে তার মাথায় একটা বাড়ি মারল। সপ্তর্ষি মৃদু আর্তনাদ করে ভিয়ানের দিকে চোখ পাকিয়ে তাকালো, কিন্তু ভিয়ানের উত্তপ্ত দৃষ্টি লক্ষ্য করে পুনরায় চুপসে গিয়ে মুখখানা কাচুমাচু করে নিল। ভিয়ান 2 হাত বুকে ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, তোর মতো গাধি এসএসসি আর এইচএসসি পাশ করলে কিভাবে? তুই অনার্সে বা ভর্তি হলে কিভাবে? একটা সাধারণ পড়া তোর মাথায় ঢোকে না? অবশ্য ঢুকবেই বা কেমন করে? তোর মাথায় তো গোবর দিয়ে ঠাসা। অবশ্য তোর এই গোবর মানুষের একটু উপকারে আসতে পারে। তোর মাথার গোবর দিয়ে ভালো জৈব সার বানানো যাবে, তারপর সেটা কৃষকদের কৃষিকাজ করতে সাহায্য করবে। ভিয়ানের এহেন অপমান সূচক কথাবার্তা শুনে রাগে সপ্তর্ষির গা পিত্তি জ্বলে উঠল। সে ভিয়ানকে কপট রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, তুমি কিন্তু আমায় অপমান করছো ভিয়ান ভাইয়া। তুমি জানো আমি কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। এসএসসি আর এইচএসসি এক্সামে গোল্ডেন জিপিএ 5 পেয়েছিলাম। আর এখনো আমার ব্রেন যথেষ্ট ভালো আছে, শুধু একটু একটু ফাঁকিবাজি করি এই আর কি। তাই বলে তুমি আমাকে এভাবে কিছু বলতে পারো না। হাহ। ভিয়ান বিড়বিড় করে বলে উঠল, আর কিছু হোক বা না হোক, চাপার জোর কমবে না। এত বেশি চাপা মারলে চাপার দাঁত সব খুলে পড়ে যাবে। সপ্তর্ষি ভিয়ানের কথা পুরোপুরি শুনতে না পেয়ে ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বলে তুমি ভিয়ান ভাইয়া? কিছু না, তোর মতো গাধিকে দিয়ে কিভাবে হাল চাষ করাবো সেটাই ভাবছি। সপ্তর্ষি নাক ফুলিয়ে রেগে বলে উঠল, তুমি আমাকে গাধি কেন বললে? তুই শুধু গাধি না, সাথে ভিতর ডিমও। রাগে অভিমানে সপ্তর্ষির চোখের কোণে পানি জমল। তবুও সে তর্কে হার মানতে নারাজ। এজন্য সে প্রতিবাদ করে বলে উঠল,
আমি মোটেও ভীতুর ডিম নই, কোনো কিছুকেই ভয় পাই না আমি। তাহলে সেদিন ভূতের মুভি দেখে যে অজ্ঞান হয়ে গিয়েছিলে? সপ্তর্ষি আমতা আমতা করে বলল। আমি মোটেও অজ্ঞান হতাম না। তুমি যদি আমাকে মিথ্যে কথা বলে ভয় না দেখাতে, মোটেও অজ্ঞান হতাম না আমি। ভিয়ান চোখ সরু করে সপ্তর্ষির দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে হঠাৎ করে ভীষণ জ্বালাতে ইচ্ছে করছে তার। কিভাবে জ্বালাবে সেটা ভাবতেই হঠাৎ করে একটা চমৎকার দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল তার। সে তো ভুলেই গিয়েছিল সপ্তর্ষিকে ভয় দেখানোর জন্য একটা বড় সড়ো তেলাপোকা জোগাড় করে রেখেছিল সে। তারপর সেটা একটা কৌটাতে ভরে প্যান্টের পকেটে রেখে দিয়েছে। এইসব ভাবতেই মুহূর্তেই ঠোঁটের কোণে একটা শয়তানি বাঁকা হাসি ফুটে উঠল ভিয়ানের। সে পকেট থেকে কৌটা বের করতে করতে সপ্তর্ষির উদ্দেশ্যে বলতে লাগলো। আসলে তুই কিছুতেই ভয় পাস না, তাই না? সপ্তর্ষি ভাব দেখিয়ে বলল। আহ একদমই না। সপ্তর্ষির কথাটা শেষ হওয়া মাত্রই তার চোখের সামনে একটি প্রকাণ্ড তেলাপোকা ঝুলতে দেখতে পেল সে। বিস্ফোরিত দৃষ্টিতে একটু উপরের দিকে তাকাতেই সপ্তর্ষি দেখতে পেল ভিয়ান ডান হাতে সেই তেলাপোকাটাকে তার সামনে ঝুলিয়ে রেখেছে। এই মুহূর্তে তার ঠোঁটের কোণে একটা শয়তানি বাঁকা হাসি বিরাজ করছে। সাথে সাথেই সপ্তর্ষির তীব্র চিৎকারে প্রকম্পিত হয়ে উঠল গোটা রুম। তবে ভাগ্য ভালো, ভিয়ানের রুমটা সাউন্ড প্রুফ হওয়াতে সপ্তর্ষির তীব্র আওয়াজ রুমের বাইরে যেতে পারেনি। সপ্তর্ষি চিৎকার করতে করতে দুই হাত আড়াআড়ি ভাঁজ করে নিজের দুই গাল চেপে ধরে মাথা নিচু করে রেখেছে। ভিয়ান তাকে আরো ভয় দেখাতে সপ্তর্ষির আরো সামনাসামনি তেলাপোকাটা নিয়ে গেল। সপ্তর্ষি এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দাপাদাপি করতে লাগলো। তারপর দৌড়ে পালাতে নিলেই ভিয়ান তার হাত খপ করে ধরে একটানে নিজের কোলের উপর বসিয়ে দিল। তারপর একটা বজ্জাত মার্কা হাসি হেসে তার মুখের উপর তেলাপোকাটা বারবার ঘোরাতে লাগলো। সপ্তর্ষি চিৎকার করতে করতে অবশেষে উপায় না পেয়ে উল্টো ঘুরে ভিয়ানকে দুই হাতে ঝাপটে জড়িয়ে ধরলো। তারপর আরো জোরে ক্রমাগত চিৎকার করতে লাগলো আর জড়ানো অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো।